মধ্যপ্রাচ্য যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের উপর চলছে ইসরায়েলি বর্বরতা। একদিনে নিহত 4, আহত 10। ট্রাম্পের শান্তি পরিষদ উদ্যোগকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব। ইরানি মিসাইলে হতবাক ইসরায়েল, সৌদি আমিরাতেও হামলা, তেহরানে বোমাবর্ষণ, ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি। এবং কিউবায় আবারও জাতীয় গ্রিডে বিপর্যয়, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 কোটির বেশি মানুষ। খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহায়তা মেক্সিকো সহ বিভিন্ন দেশের। ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিজেদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ারও ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ উপসাগরীয় বিভিন্ন দেশে হামলা অব্যাহত রয়েছে। ইরানি মিসাইলের আঘাতে হতবিহ্বল হয়ে পড়েছে ইসরায়েল। রাতভর ইসরায়েলের মধ্যাঞ্চলে গুচ্ছ বোমা ব্যবহার করে ব্যাপক হামলা চালায় ইরান। অন্তত 8টি স্থানে বিস্ফোরক আছড়ে পড়েছে। জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় একাধিক সতর্কবার্তা জারি করা হয়। সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও আক্রমণ চালিয়েছে ইরান, যদিও ইরানি ড্রোন প্রতিহতের দাবি করেছে দেশ দুটি। জবাবে রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলও। সোমবার ইরানের একটি রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রে হামলা চালায় ওয়াশিংটন, তেল আবিব। আহভাজে হাসপাতালেও আক্রমণ করা হয়। খোররামবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন বাসিন্দারা। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে এখন পর্যন্ত 80,000-এর বেশি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। এদিকে বিদ্যুৎ জ্বালানি অবকাঠামোতে হামলা হলে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। বলেন, ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি ও তথ্য প্রযুক্তি অবকাঠামোকে পাল্টা লক্ষ্যবস্তু করা হবে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করে, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো পুনরুদ্ধার করা না হয়, ততক্ষণ পর্যন্ত এটি বন্ধই থাকবে। ইরানের পাশাপাশি লেবাননেও তীব্র আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। হিজবুল্লাহর রকেট হামলার জেরে দেশটির দক্ষিণাঞ্চলে লিটানি নদীর একটি প্রধান সেতু ধ্বংস করেছে তারা। হিজবুল্লাহ সেতুটি ব্যবহার করত বলে অভিযোগ তেল আবিবের। চলমান সংঘাতের জেরে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে 48 ঘন্টার সময় বেঁধে দেন ট্রাম্প। শেষ হতে চলেছে সেই সময়সীমা। এর মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। এই প্রণালী দিয়ে অবাধ চলাচল নিশ্চিত করতে 22টি দেশের একটি জোট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব। যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে লন্ডন। ব্রিটিশ হাউজিং সেক্রেটারি স্টিভ রিড বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র লন্ডনে পৌঁছাতে পারে এমন সুনির্দিষ্ট তথ্য বা মূল্যায়ন ব্রিটেনের কাছে নেই। 4000 কিলোমিটার দূরে যুক্তরাজ্য পর্যন্ত আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এমন দাবির পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটেন। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে দেশটির হাউজিং স্টিভ রিড বলেন, যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে তেহরান কিংবা এমন সক্ষমতা থাকার সুনির্দিষ্ট তথ্য নেই। বিশ্লেষকরা বলছেন, 3800 কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি দিয়েগো গার্সিয়াতে ক্ষেপণাস্ত্র পৌঁছানো মানে হলো ইরানের সামরিক সক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেড়েছে। তবে লন্ডন যেহেতু ইরান থেকে 4400 কিলোমিটার দূরে, তাই ব্রিটিশ সরকার এখনই ইরানি ক্ষেপণাস্ত্রকে সরাসরি হুমকি হিসেবে দেখছে না। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইউরোপে আঘাত হানার সক্ষমতা রয়েছে ইরানের। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা রিচার্ড সতর্ক করে বলেন, এই ধরনের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত, যদিও এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর বর্বরতা। নতুন করে হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি, আহত হয়েছেন অন্তত 10 জন। গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অব পিসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। থেমে নেই গাজার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন পীড়ন। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে প্রাণ হারান কয়েকজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 667 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1813 জন। আর 2023-এর অক্টোবরে শুরু হওয়া 2 বছরের যুদ্ধে প্রাণ গেছে 72,000-এর বেশি মানুষের। আহত হয়েছেন 1,71,000-এর বেশি ফিলিস্তিনি। ধ্বংস হয়েছে প্রায় 90% বেসামরিক অবকাঠামো। গাজায় ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি ও অবকাঠামো পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত বোর্ড অফ পিসের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, এই লক্ষ্য অর্জনে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজা পুনর্গঠনের জন্য তহবিল সংগ্রহ এবং প্রাথমিক কাজগুলো গুছিয়ে দেওয়ার যে লক্ষ্য বোর্ড অফ পিস নিয়েছে তাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘ প্রধান। মিত্রদের প্রতি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, রাশিয়ার আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া অর্থ। এদিকে মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চাইছে ইউরোপ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শুরুর আগে মিত্রদের প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার করে তেল রফতানি বাড়িয়েছে মস্কো, যা সরাসরি যুদ্ধের অর্থ যোগাচ্ছে। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে জেলেনস্কি জানান, গত এক সপ্তাহেই ইউক্রেনে 1,550টি ড্রোন হামলা, 1,260টির বেশি গাইডেড বোমা এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তার মতে, এই আক্রমণ চালিয়ে যাওয়ার পেছনে মূল শক্তি হচ্ছে তেল বিক্রি থেকে পাওয়া আয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সক্রিয় ভূমিকা নিতে চাইছে ইউরোপ। এরই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। মার্কিন অবরোধের কারণে কিউবায় দ্বিতীয়বারের মতো দেখা দিয়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডের বিপর্যয়। 1 কোটির বেশি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সংকট ছড়িয়ে পড়েছে খাদ্য, চিকিৎসা ও অর্থনীতির প্রতিটি স্তরে। মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও সংগঠন খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহায়তা পাঠাচ্ছে। অন্ধকারে ডুবে গেছে কিউবার বিভিন্ন শহর। রাস্তা জুড়ে কেবল গাড়ির হেডলাইট আর মানুষের ছায়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের বিপর্যয়ের কারণে দেখা দিয়েছে দেশ জুড়ে ব্ল্যাকআউট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন 1 কোটির বেশি মানুষ। এই অবস্থায় স্বাভাবিক জীবন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়গুলোর একটি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়ে বলেন, আগে কিছুটা সময়ের জন্য বিদ্যুৎ ফিরে এলেও এখন সেটিও অনিশ্চিত। কার্যত স্থবির হয়ে গেছে কিউবার জনগণের জীবন। সপ্তাহে 2 বার কাঠের আগুনে রান্না করতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে। আর কোনো উপায় নেই। এটা আমাদের ভাগ্য, কোনো সমাধান সম্ভব নয়। আমরা 60 বছর ধরে একই পরিস্থিতিতে আটকে আছি। এটা বদলাবে না। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতাল ও জরুরি সেবা কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ ফেরানোর চেষ্টা চলছে। একই মাসে একাধিক ব্ল্যাকআউট দেশটির ভঙ্গুর অবকাঠামোর দুর্বলতা আরও দৃঢ় করছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল সংলাপে বসতে প্রস্তুত হাভানা। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। লাতিন আমেরিকার দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে এই কথা জানান তিনি। এ সময় কিউবায় জ্বালানি অবরোধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধের কারণে কিউবায় বিদেশি তেল আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষ করে ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাবে পর্যটন, কৃষি ও পরিবহন খাত প্রায় স্থবির হয়ে পড়েছে। মেক্সিকো সহ বিভিন্ন দেশ ও সংগঠন খাদ্য, ওষুধ ও সৌর প্যানেল সহ সহায়তা পাঠাচ্ছে কিউবায়। তবে সংকট মোকাবিলায় তা এখনো পর্যাপ্ত নয় বলে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে ফাটলের দিকে নিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক অবস্থান মিত্রদের দূরে ঠেলে দিচ্ছে। জ্বালানি, অর্থনীতি আর কৌশলগত বিভাজনে নতুন এক বিশ্ব ব্যবস্থা জেগে উঠছে বলে ধারণা অনেকের।
Well, thank you very much. It's an honor. ইরানের চলমান উত্তেজনা এখন আর কেবল আঞ্চলিক সংঘাতে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক পদক্ষেপ পশ্চিমা বিশ্বের ঐক্যকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। বহুদিন ধরে যে ন্যাটো কাঠামো মার্কিন নেতৃত্বে টিকে ছিল, সেখানে এখন দৃশ্যমান হচ্ছে ভাঙনের লক্ষণ। ইউরোপীয় দেশগুলো স্পষ্ট করে দিচ্ছে এই যুদ্ধ তাদের নয়, এমনকি তারা এতে জড়াতেও অনিচ্ছুক। জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় শক্তি সরাসরি সামরিক অংশগ্রহণ প্রত্যাখ্যান করেছে। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র কোনো পরামর্শ ছাড়াই সংঘাতে জড়িয়েছে। এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ায় মিত্রদের সমর্থন চাচ্ছে। এই অবস্থান ন্যাটোকে একটি সমন্বিত জোট থেকে ধীরে ধীরে একতরফা সিদ্ধান্তের অনুসারী ব্যবস্থায় পরিণত করার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই জোটের ভেতরে আস্থার সংকট বাড়ছে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই সংকট শুধু অর্থনৈতিক নয়, সামরিক সক্ষমতার উপরও চাপ তৈরি করছে বলে মত অনেকের। জ্বালানি ও কাঁচামালের দাম বাড়লে ইউরোপের অস্ত্র উৎপাদন ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ ব্যাহত হতে পারে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের চাপ বহন করা ইউরোপের জন্য এটি দ্বৈত সংকট হয়ে দাঁড়িয়েছে। এ কারণে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের কৌশলগত সিদ্ধান্ত কি তার মিত্রদের নিরাপত্তার চেয়েও বেশি ঝুঁকি তৈরি করছে? মৃত্যুপুরী গাজায় নেই ঈদের কোনো বাড়তি আমেজ। এরপরও ঈদের পুরানো দিনের শেষ স্মৃতিগুলো আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছেন অনেকে। পরিবারের সবার জন্য উৎসবের দিন মিষ্টি মুখ করতে বাসায় যা আছে তাই দিয়েই রান্নার চেষ্টা করছেন অসহায় মায়েরা। নেই পেট ভরার কোনো খাবার, নিজেদের কাছে যা আছে তা নিয়ে ঈদ উদযাপনের শেষ চেষ্টাটুকু করে যাচ্ছে গাজার বাসিন্দারা। মাটির চুলায় রান্না হচ্ছে, দেখতে সামান্য হলেও আবেগের দিক দিয়ে মহামূল্যবান ঈদের মিষ্টি। উপত্যকাটির ছেঁড়া তাঁবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফাতিমা গান্দুর ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসা চুলার সামনে দাঁড়িয়েই বানাচ্ছেন ঈদের মিষ্টি। একসময় গ্যাসের চুলায় স্বচ্ছন্দে রান্না করতেন, আজ কাঠের আগুন, কালো ধোঁয়া আর কষ্টই তার সঙ্গী। তবুও থামেননি, কারণ তার কাছে ঈদ মানে শুধু উৎসব নয়, এটা স্মৃতি, পরিচয় আর বেঁচে থাকার একটুখানি আলো। চারপাশে জড়ো হওয়া সন্তান নাতিদের মিষ্টি বানানোর আবদারে ভেঙে পড়ার বদলে আরো শক্ত হন ফাতেমা। জানালেন, ভেতরে জমে থাকা দুঃখ, হারানোর যন্ত্রণার মাঝেও এক ফোঁটা আনন্দ খুঁজে পান তিনি। কিছুই নেই, তবু নিজের হাতে কিছু তৈরি করে প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে পারার তৃপ্তি তার কাছে এখন সবচেয়ে বড় প্রাপ্তি। একসময় আমরা সচ্ছল ছিলাম, আমাদের গ্যাস ছিল। আগুন বা ধোঁয়ার কষ্ট কি তা জানতামই না। যুদ্ধের পর আমরা এই আগুন, কালো ধোঁয়া আর এর কষ্টের সঙ্গে পরিচিত হয়েছি। বিশ্বাস করুন, এই আগুনে আমাদের দম বন্ধ হয়ে আসে, কিন্তু কিছু করার নেই। আশ্রয় কেন্দ্রের বাইরের বাস্তবতা আরো কঠিন। খান ইউনিসের বাজারে নেই ঈদের কোনো রং, নেই আনন্দের ছোঁয়া। পোশাকের দাম এতই বেশি যে বছরের পর বছর নতুন কাপড় কিনতে পারেনি পরিবারগুলো। প্রতিদিনের গোলাবর্ষণ, লাশ আর আহত মানুষের খবরের বাস্তবতায় ঈদের অনুভূতি যেন এক বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। ঈদের কোনো আমেজ নেই, কাপড়ের দাম খুবই বেশি। সত্যি বলতে, গত 3 বছর আমার স্বামী কোনো ঈদের কাপড়ই কিনতে পারেননি। আমি বা আমার সন্তানরা ঈদের পুরনো সেই অনুভূতি আর পাইনি। খাবারের সংকট, টাকার অভাব আর অব্যাহত যুদ্ধ, সব মিলিয়ে গাজাবাসীর উৎসবের সব রং যেন মুছে গেছে।